আপাতত সুপ্রিম কোর্টে প্রথম দিনের খেলা শেষ। আইপ্যাক কাণ্ডে ইডির যে মামলা ছিল সেই হিয়ারিং শেষ হয়েছে এবং দিনের শেষে যদি স্কোর মাপতে বলা হয় তাহলে বলা যেতেই পারে ইডি প্রথম দিনের শেষে অন্তত 6 গোল দিয়েছে। আর পিসিমণি সর্বসাকুল্যে কি স্কোর করেছে জানেন? এত বড় গোল্লা, একদম হাতে গোল্লা ধরিয়ে সুপ্রিম কোর্ট বাড়ি পাঠিয়ে দিয়েছে। আজকে আমাদের সকলেরই নজর ছিল মহামান্য সুপ্রিম কোর্টের দিকে, কেননা কলকাতায় যে নজিরবিহীন কাণ্ড মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ ভার্মা, নন্দিনী চক্রবর্তীরা ঘটিয়েছেন, সেই দিকে দেশের সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেয় সেই দিকেই আমাদের সকলের নজর ছিল। এবং সেখানে মামলার শেষে, আজকে দিনের শেষে যেটা জানানো হলো, আইপ্যাক কাণ্ড ইডির বিরুদ্ধে দায়ের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, ফুটেজ সংরক্ষণ করারও নির্দেশ। অর্থাৎ কি দাঁড়ালো? অর্থাৎ যেটা দাঁড়ালো, দিদিমণি সেদিন থেকে খুব চিৎকার চেঁচামেচি করছিলেন যে ইডি ডাকাতি করতে এসেছিল এবং সেটা বিজেপির নির্দেশে। কি ডাকাতি করতে এসেছিল? এই আইপ্যাকের অফিসে তৃণমূল কংগ্রেসের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি টথি সব লুকোনো ছিল, তাদের প্রার্থী তালিকা লুকোনো ছিল, তাদের স্ট্র্যাটেজি লুকোনো ছিল। সেইগুলো অমিত শাহের নির্দেশে, বিজেপির নির্দেশে ইডি আধিকারিকরা এসেছিলেন ডাকাতি করতে। চুরি ডাকাতি তারাই করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনীর মতো গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং সেগুলোকে তিনি রক্ষা করেছেন। তিনি আসলে আইনসম্মত কাজ করেছেন, বেআইনি কাজ করেছে ইডি। চিৎকার করে করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই তৃণমূলের যেগুলো সব রয়েছে চেলা চামুন্ডা, তারা সব চিৎকার করে বলছিল। কিন্তু আজকে সারাদিন শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেসব কিচ্ছু বলল না, উল্টে বলল এই যে ইডির বিরুদ্ধে চারখানা এফআইআর করা হয়েছে, দুটো ইলেকট্রনিক্স থানায়, দুটো শেক্সপিয়ার সরণি থানায়, এবং মুখ্যমন্ত্রীও তার মধ্যে এফআইআর করিয়েছে, সেই সমস্ত এফআইআর আগামী 3রা ফেব্রুয়ারি নেক্সট হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে। সুতরাং তার আগে সমস্ত এফআইআর এর স্থগিতাদেশ এই কলকাতা পুলিশকে দিয়ে, এই রাজ্য পুলিশকে দিয়ে ইডি অফিসিয়ালদের বিরুদ্ধে আপাতত কোনো তদন্ত করানো যাবে না। এই যে সব ছুটে বেড়াচ্ছিল, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, রেজিস্টার সংরক্ষণ, প্রতিবেশীদের কাছ থেকে বয়ান নেওয়া, এইসব নাটক মমতা ব্যানার্জি বন্ধ করো। ফার্স্ট ইনস্ট্রাকশন এইটা চলে এসছে। 2 নম্বর ইনস্ট্রাকশন যেটা এসছে, সেদিনকে মূল ঘটনা ঘটে দুটো প্রেমিসেসে, একটা প্রতীক জৈনের বাড়িতে, আর একটা হচ্ছে আইপ্যাকের অফিস যেখানে আছে সেইখানে। তো দুটো জায়গারই যে সিসিটিভি রয়েছে না, সেই সিসিটিভি পুরোপুরি সংরক্ষণ করতে হবে। শুধুমাত্র তাই নয়, আশেপাশের সমস্ত এলাকার সমস্ত সিসিটিভি সেগুলোকেও কিন্তু সংরক্ষণ করতে হবে। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ফুটেজ এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। মমতা ব্যানার্জি যে মস্তানি করার চেষ্টা করেছে, যে ডাকাতি করার চেষ্টা করেছে, যে অভিযোগ ইডি নিয়ে এসছে, সেটার কতখানি সারবত্তা রয়েছে এবং সারবত্তা থাকলে কি করা উচিত সেইটা ওই সিসিটিভি থেকে উঠে আসবে। অর্থাৎ এই রাজীব কুমারদের দিয়ে, এই মনোজ ভার্মাদের দিয়ে যদি কোনো রকম কারচুপি করানোর চেষ্টা করা হয় ওই সিসিটিভি ফুটেজে বলে ইডি যে অভিযোগ আনছে, সেই জায়গাতেও কার্যত মান্যতা দিয়ে দিল এইটা করাতে পারবে না দিদিমণি। সেদিনকে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। এবং 3 নম্বর জায়গা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ইডি যে অভিযোগগুলো নিয়ে এসছে, যে 17টা অভিযোগ করেছে, যার মধ্যে আজকে আবার একটা নতুন পিটিশন যুক্ত হয়েছে যে রাজীব কুমার, মনোজ ভার্মা এদেরকে সাসপেন্ড করতে হবে, সিবিআই তদন্ত করতে হবে, এবং সেই সিবিআই তদন্ত পশ্চিমবঙ্গ থেকে করার মতো জায়গা নেই। দিল্লিতে কোথাও এফআইআর রেজিস্টার হবে এবং কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, সেইখান থেকেই পুরো তদন্তটা চলবে। সেই জায়গা নিয়েও যে আবেদন ছিল সেখানেও না করেনি মহামান্য সুপ্রিম কোর্ট। তারা বলেছে পুরো ব্যাপারটা নিঃসন্দেহে এটা উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট এবং এটা একটা প্রেসিডেন্ট সেট হয়ে যেতে পারে, সুতরাং সেটাকে স্টপ করার দরকার রয়েছে। আর সেই জন্য এই মামলার বিস্তারিত শুনানি হবে এবং সব পক্ষকে হাজির থাকতে হবে। সুতরাং আপনারা সবাইকে নোটিশ জারি করুন। 2 সপ্তাহ সময় লাগে নোটিশ জারি করার জন্য, সেই 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং তারপর সেই নোটিশ জারি হয়ে গেলে, কার কি বক্তব্য রয়েছে পাল্টা নোটিশ দেওয়া হয়ে গেলে, আগামী 3রা ফেব্রুয়ারি এই মামলার হিয়ারিং হচ্ছে। অর্থাৎ দিদিমণি যেটা চেয়েছিলেন ইডি আধিকারিকদের জব্দ করবেন, ভয় দেখাবেন, তার হাতে যে ক্ষমতাটা রয়েছে সেটার অপপ্রয়োগ করে এদেরকে এই সময়ের মধ্যে হেনস্থা করবেন, সেই রাস্তা মহামান্য সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল। তার পাশাপাশি ইডি যে অভিযোগগুলো নিয়ে এসছে তার সারবত্তা আছে বলে মহামান্য সুপ্রিম কোর্ট মনে করছে এবং সেই জায়গায় মমতা ব্যানার্জি, রাজীব কুমারের বক্তব্য ডিটেলসে শোনার পর আগামী 3 তারিখ এটা নিয়ে একটা কিছু সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ ইডি যা যা চেয়েছিল সব কিছুতেই মান্যতা দেওয়া হলো। তৃণমূল যেগুলো নিয়ে, মমতা ব্যানার্জি যেগুলো নিয়ে তিরিং বিড়িং করে লাফাচ্ছিল, সেই সমস্ত কিছুতে বালতি বালতি ঠান্ডা জল কার্যত ঢেলে দেওয়া হলো।
এবার সারা দিনের কি ঘটনা ঘটলো সেটাও খুব ইম্পর্টেন্ট, কেননা খেলা স্কোর তো আপনাদের বলেছি, কিন্তু স্কোর বললেই তো পুরো ব্যাপারটা বুঝবেন না। খেলায় কার কীরকম দাপট ছিল, কে কীরকম খেলেছে সেটা জানাটাও জরুরি। এবং সেখানে প্রথম থেকে শেষ অবধি একটা জিনিসই প্রতিপন্ন হয়েছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি নাকানি চোবানি খেয়েছে, এবং মমতা ব্যানার্জিরা যে অন্যায় করেছে এমনটাই সুপ্রিম কোর্টের মহামান্য দুই বিচারপতি মনে করছেন। তাদের পাল্টা প্রশ্ন দেখে অন্তত সেরকম মনে হচ্ছে, আইনজীবী মহল সেটাই বলছে। কি কি ঘটনা ঘটেছে প্রথম থেকে শেষ অবধি, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজীব কুমারের যে আইনজীবী ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কেস খেলেই যে দুজন শুম্ভ নিশুম্ভের মতো খাড়া হয়ে যায় মহামান্য সুপ্রিম কোর্টে, সেই কপিল সিব্বাল অভিষেক মনু সিংভিদের সেখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। তাদের যে বক্তব্য, তারা প্রথম থেকে শেষ অবধি শুধুমাত্র ডিফেন্ড করে গেলেন। তাদের কি বক্তব্য ছিল? তাদের একটাই বক্তব্য ছিল যে এই মামলা নিয়ে ইডি চলে গিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে, সেইখানে আবার তারাই বলেছে শুনানি করবে না, তারা আবার চলে এসছে মহামান্য সুপ্রিম কোর্টে। এই মামলা সুপ্রিম কোর্টে শোনার কোনো দরকার নেই, এটা মহামান্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হোক। তাদের যে যুক্তি রয়েছে, তাদের যে তর্ক রয়েছে, আর্গুমেন্ট রয়েছে, সমস্ত কিছুর নির্যাস যদি দাঁড়ায়, সকাল থেকে বিকেল অবধি যে হিয়ারিং তারা করলো, তাতে একটাই কথা, এই মামলা মহামান্য সুপ্রিম কোর্টে আপাতত করার কোনো দরকার নেই, এটা মহামান্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হোক। অর্থাৎ ইডি দোষ করেছে, ইডি অন্যায় করেছে, ইডি ডাকাতি করেছে, ইডিকেই গ্রেপ্তার করা দরকার, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, দারুণ কাজ করেছে, বাঘিনী, ওই সব কিছু বলার কোনো স্কোপই নেই। তারা বুঝে গেছে যে তারা অন্যায় করেছে, তাই একটা অন্য জায়গায় গিয়ে খেলা হবে। আরে ভাই, তোমরা যদি সবই ঠিক করে থাকো, অন্যায়টা যদি ইডি করে থাকে, কলকাতা হাইকোর্টই হোক আর সুপ্রিম কোর্টই হোক, তোমাদের লড়াইয়ের জায়গা নিয়ে এত আপত্তি কি আছে? যে মাঠেই খেলা হবে সেখানেই তো তোমরা জিতবে। আসলে খুব ভালো করে বুঝতে পারছে যে কলকাতা হাইকোর্টে গেলে ওই কারচুপি করে, গুপিবাজি করে, লোকজন ঢুকিয়ে দিয়ে একটা একটা সিন ক্রিয়েট করে সেই জায়গায় এমন অ্যাটমসফিয়ার তৈরি করা যাবে যেখান থেকে হিয়ারিংটাই হবে না, আর সেই জায়গা থেকে বলবে আমরা দারুণ কাজ করেছি। সেই জায়গাটার রাস্তা সুপ্রিম কোর্টে এলে যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এই জন্যই এই ডিফেন্ডটা করে গেল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে, মমতা ব্যানার্জির হাতে, রাজীব কুমারের হাতে কোনো ল পয়েন্ট নেই। তারা বুঝতে পারছে তারা আইন ভঙ্গ করেছে, এটা তাদের কাছেও ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং সেই জন্য তাদের দুই আইনজীবী সকাল থেকে সন্ধ্যে অবধি একটা জিনিসই ডিফেন্ড করে গেলেন, সেটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টে হিয়ারিং হোক। আর এইটা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সব থেকে বেশি ফাঁসলেন। কেননা যখন এই কথা, এই আর্গুমেন্ট করা হচ্ছে, তখন মহামান্য সুপ্রিম কোর্টের সামনে তুষার মেহতাজি, অর্থাৎ যিনি ইডির হয়ে সওয়াল করছিলেন, সেই মাননীয় আইনজীবী, তিনি তুলে ধরেন যে কলকাতা হাইকোর্টে যখন ইডি গিয়েছিল, তখন সেখানে হিয়ারিংটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের লিগাল সেল, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সকলে মিলে কি ধরনের বেয়াদবি সেখানে করেছেন এবং পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেটা শুনে যখনই সেই প্রসঙ্গ উঠেছে, বারবারই কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। ডিফেন্ড করতে পারছেন না, তারা জানেন যে কতখানি অন্যায় হয়েছে, কোনো ল পয়েন্ট এই জায়গায় বাঁচার জায়গা নেই। শুধু বারবার বলছেন ওই ব্যাপারটা তো কালকে কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়েছে, মিটে গেছে, ওই ব্যাপারটা নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই, এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তখন মহামান্য বিচারপতিরা তারা ব্যাটনটা ধরেন, তারা বুঝতে পারেন যে এরা যে অন্যায়টা করেছে না, এদের সবক শেখানোর সময় এসেছে, এবং এমন সবক শেখাতে হবে শুধু এরা নয়, এদের মতো বদমাইশি যারা যারা ভারতবর্ষের কোথাও করার কথা ভাবছে, তাদের অন্তরাত্মা যেন কেঁপে যায়। তারা প্রশ্ন করেন যে এই কাজটা কেন করেছিলেন আপনারা, মহামান্য কলকাতা হাইকোর্টে হিয়ারিং কেন করতে দেননি? তখন অভিষেক মনু সিংভি বলেন যে আসলে আবেগের বশে একটা হয়ে গেছে, কিন্তু কালকে যে হিয়ারিং হয়েছে সেখানে তো কোনো গন্ডগোল হয়নি, সেখানে তো সব সুষ্ঠুভাবে হয়েছে। তখন মহামান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে আবেগের বশে আজকে হয়েছে, বলছেন কালকে এটা আবেগের বশে নাও হতে পারে, প্ল্যান মাফিক হবে। এবং সব থেকে বড় কথা, আজকে কলকাতা হাইকোর্টে হয়েছে, কালকে অন্য হাইকোর্টে হবে, কালকে অন্য হাইকোর্টে হলে পরশু সুপ্রিম কোর্টে হবে। আপনারা চাইছেনটা কি? এই যে জায়গাটা হচ্ছে, এটাকে মেনে নেওয়া যায় না, এটাকে তো বিস্তারিত দেখতে হবে, পুরো জিনিসটা কি করেছেন, কি অন্যায় হয়েছে সেটাকে দেখার জায়গা রয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে এরা গায়ের জোরে যেটা করতে গিয়েছিল বদমাইশিটা, যে এমন চাপ তৈরি করব হিয়ারিংটাই হবে না, কেননা এরা তো পেয়ে বসেছে না। কোনো রায় এদের পছন্দ না হলে, মানে পছন্দ না হলে এরা অন্যায় করেছে তা সত্ত্বেও এদের বিরুদ্ধে কোনো রায় দেওয়া যাবে না, এতখানি এদের ধৃষ্টতা।
যে কোনো কিছু হলেই সেই মহামান্য বিচারপতিদের বাড়ির বাইরে এরা পোস্টার সাথে, আর কলকাতা পুলিশ সেই কারা অপরাধী তারা এতদিনেও ধরতে পারে না। এরা সেই বিচারপতির এজলাসের বাইরে ভিড় ভিড়াক্কার করে বয়কট করিয়ে সেখানে হিয়ারিং করতে দেয় না। এতখানি এদের ধৃষ্টতা, এতখানি এদের বদমাইশি। এবং দিনের পর দিন এরা করতে করতে ভেবে গেছে পিসির বাড়ির আবদার, সব জায়গায় ওই জিনিস চলবে, কিন্তু ওটা যে আর চলবে না, এবার কান মূলে সব কটাকে সিধে করা হবে, সেই ইঙ্গিত কিন্তু আজকে মহামান্য সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। অর্থাৎ এই জায়গাটাতেও ব্যাকফুটে হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এই প্রসঙ্গে যখন কথা উঠেছে তখন ইডির যিনি আইনজীবী ছিলেন সেই তুষার মেহতাজি তিনি তুলে ধরেছেন যে এটা একটা নেচার হয়ে গেছে পশ্চিমবঙ্গের, যেটা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। যখন রাজীব কুমার বাড়িতে এই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে একটি তদন্তের জন্য পৌঁছয় সিবিআই আধিকারিকরা, সেখানে মমতা ব্যানার্জি পৌঁছে যান, ধর্নায় বসেন, রাজীব কুমার তিনিও ধর্নায় বসেন। শুধু তাই নয়, সেই সিবিআই আধিকারিকদের শারীরিকভাবে হেনস্থা করা হয়, থানার পুলিশ দিয়ে সেখানে গিয়ে গুন্ডাগার্দি করা হয়। যখন এই মমতা ব্যানার্জির ভাইপোর স্ত্রীর বাড়িতে পৌঁছে যায় কয়লা পাচার কাণ্ডে তদন্ত করার জন্য, সেখানে মমতা ব্যানার্জি হাজির হয়ে যায়, সেই জায়গাটায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। যখন একটা তদন্তে 4 জনকে অ্যারেস্ট করা হয়, মমতা ব্যানার্জি সিবিআই দপ্তরে পৌঁছে গিয়ে সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। যখন ইডি আধিকারিকরা কোনো এক তৃণমূল নেতার বাড়িতে যায় রেড করার জন্য, সেখানে গুন্ডা লাগিয়ে মস্তানি করে মাথা ফাটিয়ে দেওয়া হয়, প্রাণনাশের চেষ্টা করা হয়। এইরকম পরিস্থিতি হয়ে গেছে। সুতরাং এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে ইডির মনে হয়েছে কলকাতা হাইকোর্টে আর এই হিয়ারিং করা সম্ভব নয়। শুধুমাত্র তাই নয়, তদন্ত যেটা হবে, এই পুলিশ তো নিরপেক্ষ তদন্ত করতে পারে না, কেননা এই পুলিশই এই ক্রিমিনাল অফেন্সের মধ্যে যুক্ত রয়েছে। সিবিআইয়ের হাতে এর সমস্ত কিছু ট্রান্সফর্ম করতে হবে এবং সিবিআইও সেই তদন্ত দিল্লিতে কোথাও রেজিস্টার করবে, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও রেজিস্টার করবে এবং সেখানে সবাইকে ডেকে তারা তদন্ত করবে। না হলে কিন্তু এই জায়গাটা করা সম্ভব নয়। অর্থাৎ এখানেও কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির রাজীব কুমারদের ডিফেন্সকে তছনছ করে দিয়েছে ইডি, এবং সেই জায়গাটাকে কার্যত সাইলেন্ট থেকে বা সেটাকে সমর্থনই করেছেন একতরফে বলতে গেলে মহামান্য সুপ্রিম কোর্ট। তারাও বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে ঠিক কী অন্যায়, কী অবিচারটা চলছে। এবং সব থেকে বড় কথা যেটা ইডির আইনজীবী আজকে তুলে ধরেছেন, যে জায়গাটাতেও মমতা ব্যানার্জি খুব বড় ধাক্কা আসতে চলেছে বলে আইনজীবী মহল মনে করছে, সেটা হচ্ছে যে একটা তদন্তকারী সংস্থা তদন্ত করতে যাচ্ছে, সেখানে তাদের তদন্তের এখতিয়ার রয়েছে, তাদের কাছে প্রপার ডকুমেন্টস রয়েছে, কিন্তু সেখানে এইভাবে ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে এবং খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে থেকে এইভাবে ডাকাতি করছে, এইভাবে তাণ্ডব করছে, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে, না হলে আগামী দিনে এটাই দৃষ্টান্ত হয়ে থাকবে এবং কেন্দ্রীয় সংস্থা যারা রয়েছে তাদের মনোবল একদিকে যেরকম ভেঙে যাবে, তাদের বিরুদ্ধে এই অন্যায়, এই অবিচার করা, এই ধরনের গুন্ডামি মস্তানি করার সুযোগটা সকলে পেয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখুক, এবং সেটা যে দেখা হবে না এটা এমন কোনো বড় ঘটনা নয়, এমন কোনো মন্তব্য মহামান্য দুই বিচারপতি করেননি। অর্থাৎ মমতা ব্যানার্জিরা যে অন্যায় করেছেন এবং সেই যে 17টি ধারা আছে সেটা নিয়ে যে সওয়াল হয়েছে, সেটা ইডি যেরকম এস্টাবলিশ করতে পেরেছে আজকে, সেটা মহামান্য সুপ্রিম কোর্টও কার্যত বুঝেছেন যে এখানে অন্যায় হয়েছে এবং বিচারটা ওই দিকেই করা উচিত। বিচার এই রকম করার ব্যাপার নাই যে ইডি অন্যায় করে ফেলেছে, কেননা ইডিকে যা ক্রস কোয়েশ্চেন করা হয়েছে ইডি তার উত্তর দিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে যখন কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা বলতে উঠেছেন, তাদেরকে বলছে আপনারা নিজেরাই পরস্পর বিরোধী কথা বলছেন, আপনাদের কথার কোনো ভ্যালু নেই। এবার আর একটা জায়গা শেষের দিকে তৃণমূল কংগ্রেস টেনে নিয়ে আসে এবং সেই জায়গাটাই বাঁচার চেষ্টা করে, যেটা বারবার বলা হচ্ছে যে এই যে মামলা, সেই মামলা অনেক দিন আগের মামলা, এতদিন ইডি সেখানে ঘুমাচ্ছিল, এখন যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে সেই জন্য এই জিনিসটা করা হচ্ছে। এবং তার থেকেও বড় কথা, যেহেতু তৃণমূল কংগ্রেসের সমস্ত স্ট্র্যাটেজি থেকে আরম্ভ করে প্রার্থী তালিকা, এই আইপ্যাক, এই প্রতীক জৈন ঠিক করে, সেই জন্য বেশি বেশি তাকে টার্গেট করা হচ্ছে। এবার মহামান্য ইডি তার বিরুদ্ধে যা বলার তো বলেইছে, মহামান্য বিচারপতিরা যেটা প্রশ্ন করেন যে হ্যাঁ এটা মানছি যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দল বা তাদের যে অফিস প্রেমিসেস আছে সেটাকে ডিস্টারবেন্স ক্রিয়েট করা উচিত নয়, কিন্তু তার মানে আবার এটাও নয় কোনো তদন্তে যদি প্রপার ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্ট হাতে যখন
কেন্দ্রীয় তদন্তকারী কোনো সংস্থা তদন্ত করতে যাবেন, তাদেরকে হেনস্থা করা হবে, এবং কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কেউ যুক্ত আছে মানে তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এই জিনিসও তো দাঁড়ায় না। আর তার থেকেও বড় কথা, ইডি যে কথাটা বলছে তারা কোনো রকম কোনো কিছু সিজ করেনি, এবং যদি এই তথ্য প্রমাণ লোপাট করতে হতো, এই জিনিস তাদের চুরি করতে হতো, তাহলে তারা তো সবার আগে গিয়ে ফাইলগুলো, ডকুমেন্টগুলোকে নিয়ে নিত, যা কাগজ আছে সমস্ত কিছু তারা নিয়ে নিত। তারা তো সেইটা করেনি। তারা দেখছিল এই তদন্তের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোকে এক জায়গায় নিয়ে এসছে, সেটা করতে তাদের কিছুটা সময় লেগেছে, এবং সেইগুলো যখন রেডি হয়েছে তখন সেখানে মমতা ব্যানার্জি ঢুকেছেন, ঢুকে সেগুলো ডাকাতি করে নিয়ে এসছেন পুলিশের সাহায্য নিয়ে। এই পুলিশরাও সেই ডাকাতির অংশ ছিল। তাহলে এই জায়গাটাতে ইডির ভুলটা কোথায় ছিল? এই ধরনের যখন আলোচনা শুরু হয়েছে তখন কিন্তু কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভিরা বুঝতে পেরেছেন কত বড় গাড্ডায় তারা ফাঁসতে চলেছেন। অর্থাৎ সব মিলিয়ে প্রথম দিনের যে হিয়ারিং হলো তাতে ইডি যে যে জায়গা নিয়ে গিয়েছিল সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে গেল। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু সেই জায়গাটাতে অনেকটাই কনফিডেন্স পেয়েছেন, এবং তৃণমূল কংগ্রেস যে বাগাড়ম্বর করছিল, যে কুযুক্তিগুলো দিয়ে এটাকে ঢাকার, তাদের পাপ ঢাকার চেষ্টা করছিল, তাদের অন্যায় ঢাকার চেষ্টা করছিল, সেগুলো কিন্তু ধোপে টিকলো না। এবার আপনারা বলবেন যে তাহলে শাস্তির ব্যবস্থা হলো না কেন? দেখুন, ভারতীয় আইন ওইভাবে চলে না। একদম সঠিক পদক্ষেপ করেছেন মহামান্য দুই বিচারপতি। তোমাদের ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছি, তোমাদের ব্যাপারটার মধ্যে মেরিট আছে, এটাকে ভালো করে বিচার হওয়ার দরকার রয়েছে, এটাকে আমরা প্রায়োরিটিতে শুনছি, এবং সেটাও 2 সপ্তাহের মধ্যেই কার্যত শুনানি হচ্ছে, 2 সপ্তাহের একটু বেশি সময় নেওয়া হচ্ছে, এবং সেটার জন্য তোমাদের পক্ষটা মোটামুটি শোনা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, তোমাদের জায়গাগুলো সারবত্তা রয়েছে। এবার ডিফেন্স কাউন্সিল কি বলছে, অর্থাৎ মমতা ব্যানার্জি, রাজীব কুমাররা কি বলছে সেটা ডিটেলসে জানার দরকার। এই যে মামলাটা হয়েছে তাদের বিরুদ্ধে, তাদের জানার অধিকার রয়েছে, তোমরা সেটা তাদেরকে জানাও, নোটিশটা করো। তারপর 3 ফেব্রুয়ারি আমরা এর ফার্দার হিয়ারিং করছি, এবং সেখানে যা বলার, যা শোনার সব কিছু শুনে আমরা সব দিকটা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। অর্থাৎ এই জায়গা থেকে ইডির যে জায়গাটা ছিল সেটাই এস্টাবলিশ হচ্ছে, মমতা ব্যানার্জির যে গলা ফাটানো ছিল সেটা কার্যত চুপসে যাচ্ছে। আজকে দিনের শেষে কিন্তু এই জায়গাটাই দাঁড়ালো, এবং এটাই এক্সপেক্টেড ছিল, সেটাই কিন্তু 100% স্যাটিসফাই হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বাঁচার কোনো জায়গা নেই, তাদের ডিফেন্সের কোনো জায়গা নেই, এবং তারাই যে অন্যায়টা করেছে তাদেরকে সেটা প্রমাণ করতে হবে যে না, অন্যায়টা তারা করেনি। ইডি অন্যায় করেছে এই জায়গাটা বলার জায়গায় এখন আপাতত তৃণমূল কংগ্রেস নেই। কি বলবেন আজকের মহামান্য সুপ্রিম কোর্টের এই হিয়ারিং নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।